নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার এক্সক্লুসিভ একটি ভিডিও আমি গতকাল দিয়েছি, ওটা একটু পারলে দেখে নেবেন। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে নানা প্রশ্ন কমেন্টে উঠে আসছে, তো সেগুলোই আমি এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। টোটাল 9টা প্রশ্ন যে নিয়ে আপনারা কমেন্ট করছেন সেগুলোই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করেই আপনাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। তাই কনফিউশন দূর করতে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর প্রশ্ন যেটা সবার মনে আসছে সেটা হলো, এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে কার মোবাইল নাম্বার আপনারা দেবেন। এখানে আপনারা যে লগ ইন পেজটা ওপেন করেন, প্রথমে এখানে সার্চ ডিস্ট্রিক্টে মানে আপনার জেলা নির্বাচন করে নিতে হয়, তারপর এখানেতে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হয়। তো আমি জেনারেলি সবাইকে সাজেস্ট করি যে পরিবারের যিনি প্রধান রয়েছেন তার মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করতে, যদি তার মোবাইল নম্বরটা আধারের সাথে লিঙ্ক থেকে থাকে। এবার কখনো বহু ক্ষেত্রে দেখা যায় পরিবারের প্রধান একটু বেশি বয়স্ক বা বয়স্কা মানুষ হন, সেক্ষেত্রে উনি হয়তো সঠিকভাবে মোবাইল অপারেট করতে পারেন না। তো সেই জন্য যদি সেই রকমই অসুবিধা হয়, তাহলে আপনার পরিবারে যাদের মোবাইল নাম্বার রয়েছে আপনি যে কোনো সদস্যের একজনের মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। পার্টিকুলারলি হেড অফ দ্য ফ্যামিলির যে মোবাইল নাম্বার এখানে দিতে হবে এমন কিন্তু কোথাও বলা নেই। পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে আপনি কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন সেই মোবাইল নাম্বারটার সাথে যেন আধারের সংযুক্তিকরণ থেকে থাকে। তাহলে 1 নম্বর প্রশ্ন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের মনে 2য় নম্বর যে প্রশ্নটা আসে সেটা হলো, এই টোটাল ফর্মটা ফিল আপ করতে গিয়ে আমাদেরকে কোথাও কোনো ব্যাংকিং ডিটেলস দিতে হচ্ছে না। হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তারও দিতে হচ্ছে না, আর পরিবারের অন্যান্য সদস্যদেরও দিতে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে HOF থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি সদস্যের ব্যাংক ডিটেলস নেওয়ার জায়গা ছিল এবং আমাদেরকে লিখতেও হয়েছে, কিন্তু অনলাইনে কেন এমন সিস্টেম করা হলো যেখানে কারোর কোনো ব্যাংক ডিটেলস নেওয়া হচ্ছে না? তো এর উত্তরে আমি বলবো, আপনারা যে প্রথম থেকে কথাটি শুনে আসছেন, ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই ডিবিটি হলো এমন একটি সিস্টেম যেখানে অ্যাকাউন্ট নাম্বারের কোনো প্রয়োজন হয় না। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে আপনার আধার কার্ড ইনপুট করলেই সেখান থেকে জানতে পারা যায় যে কোন অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে। অতএব সেই অ্যাকাউন্টে সরাসরি আপনার টাকা পৌঁছে যাবে। কোনো প্রয়োজন নেই আইএফএসসি কোড জানার, কোনো প্রয়োজন নেই কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, কোনো প্রয়োজন নেই কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট। এই ডিবিটি সিস্টেম এমনই একটা সিস্টেম, সরাসরি আধার কার্ডের সাহায্য নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ট্রেস করা যায়। অতএব সেই অ্যাকাউন্ট ধরেই কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। সেই কারণেই এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়নি। এছাড়াও আরেকটা যেটা সমস্যা হতে পারে বলে আমার মনে হয়, কারণ বহু মানুষ রয়েছেন যারা এই অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করতে গিয়ে বা আইএফএসসি কোড এন্ট্রি করতে গিয়ে কোথাও কোনো ডিজিটের ভুল করে ফেলতে পারেন। তো সেই সমস্যাটা যাতে কারো ক্ষেত্রে না ঘটে, বরাবরই জোর দেওয়া হয়েছে ডিবিটি লিঙ্ক করার জন্য। বহু মানুষ ছুটেছেন জাস্ট এই সুবিধাটা পাওয়ার জন্যই। কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা মানেই আপনাকে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিচ্ছু দিতে হবে না, কেবলমাত্র আধারের সহায়তায় আপনার অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন আমাদের যেটা আসছে, যে সমস্যাটা হচ্ছে, অনেকেই আপনারা ডকুমেন্ট আপলোড করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কি সেটা? আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ম্যালিসিয়াস ইনপুট, অর্থাৎ আপনাদেরকে এই আপলোডেতে কোথাও না কোথাও বাধা দেওয়া হচ্ছে। ঠিক কোন কারণে আপনাদের কাছে এই ধরনের একটি মেসেজ আসছে ম্যালিসিয়াস ইনপুট বলে, এবং এই সমস্যাটি কেন হচ্ছে? যখনই আপনারা হেড অফ দ্য ফ্যামিলি বলুন বা পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড বা প্যান কার্ড আপলোড করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে ফাইলটা আপলোড করছেন সেই ফাইল নেমেতে কোথাও একটু ডিসপুট রয়েছে। তো সেই ডিসপুট থাকার কারণে এখানে সিস্টেমে সেটাকে আপলোড করতে পারছে না বলেই এই ম্যালিসিয়াস ইনপুট কথাটা চলে আসছে। তো এর সমাধান কি? আপনাদেরকে বলবো, যে ফাইলটা আপনি আপলোড করছেন সেই ফাইলটাকে আপনি রিনেম করুন। ধরে নিচ্ছি আপনি আধার কার্ডের ছবি আপলোড করছেন, এখান থেকেই তো আপলোড করেন আপলোড ফাইল বাটনে ক্লিক করে। তো আপনি যে ফাইলটাকে আপলোড করবেন, ধরে নিচ্ছি সেই ফাইলটার নাম ছিল আনটাইটেলড। এখন সেটাকে আপনি চেঞ্জ করে দিয়ে, মুছে দিয়ে, আপনি ধরুন 1234 বা ABCD, তারপরে ডট, তারপরে PDF, এই ধরনের কথাটা আপনি লিখতে পারেন। মোট কথা, ম্যালিসিয়াস ইনপুট যদি দেখায়, এর অন্যতম কারণ হচ্ছে এই ফাইল নেমটা, যে ফাইলটা আপনি আপলোড করতে চলেছেন
সেই ফাইল নেমেতে কোথাও কোনো এক্সট্রা ক্যারেক্টার বা সিম্বল কোথাও না কিছু যেটা এই সিস্টেমে নিচ্ছে না। সেই কারণে আপনাকে ফাইল নেমটাকে এডিট করে রিনেম করে নিতে হবে। আপনারা চাইলে সেই ফাইল নেমটাকে 12345.pdf বা 12345.jpg বা 12345.jpeg এরকম কিছু একটা নাম করে নেবেন। জাস্ট রিনেম করে নিলে কিন্তু এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান সত্যি হচ্ছে কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে 5 নম্বর যে সমস্যাটাতে আপনারা পড়ছেন সেটা হলো যে আপনারা যখন ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন তখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এই ডকুমেন্টটা আপনি কেমন ধরনের আপলোড করবেন, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবেন নাকি সেটাকে জেরক্স করে নিয়ে তার উপর অ্যাটেস্টেশন করে নিয়ে সেটাকে আপলোড করবেন। তো এখানে এই পার্টিকুলারলি ওয়েবসাইটেতে কোথাও বলা নেই কিন্তু যে আপনাকে অরিজিনাল ডকুমেন্টই আপলোড করতে হবে বা আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আপলোড করতে হবে। তো আমার এখানে রেকমেন্ডেশন, যেহেতু এখানে কোথাও কিছু বলা নেই এবং আপনার ক্ষেত্রে যদি অসুবিধা বিশেষ না হয়ে থাকে তাহলে আপনারা সবসময় বিশেষত এই আইডেন্টিটি ডকুমেন্টস যেগুলো আধার কার্ড এবং তার সাথে ভোটার কার্ড আপনারা বোথ সাইডের ছবি তুলবেন, সেটা অরিজিনাল, এবং সেটাকে একসাথে করে নিয়ে আপনারা আপলোড করবেন। আমি বরাবর রেকমেন্ড করব অরিজিনাল ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে। আমরা পূর্বে যখন পূর্বতন সরকারের আমলে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ চলছিল তখন কিন্তু অনেকেই যেটা করছিলেন জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে আপলোড করছিলেন, সেটা কিন্তু ওয়েবসাইটে বলা ছিল। কিন্তু এই ওয়েবসাইটে কোথাও এমন একটা জায়গা দেখান যেখানে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে বা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে, কোথাও কি লেখা আছে? অতএব যদি আপনারা দুটোই করেন দুটোকেই কিন্তু ঠিক বলে মনে করা হবে। কিন্তু যদি পাল্লা ভারী আকারে ধরা হয় যে কোন ডকুমেন্টটা দিলে আমার কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনারা অরিজিনাল ডকুমেন্টের ছবি তুলে সেটাকে পিডিএফ বানিয়ে আপলোড করুন। এরপর 6 নম্বর যে সমস্যাটা উঠে আসছে সেটা হলো যে আপনারা ফর্মটা ফিল আপ করলেন, তারপর সাবমিট করে দেওয়ার পর একটা নাম্বারও পেয়ে গেলেন, সেটাকে নোট ডাউন করে রাখলেন। এরপর আপনার কোথাও যেন মনে হলো যে আপনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন সেই জায়গায় ছোটোখাটো কোথাও মিস্টেক রয়ে গেছে। মিস্টেক থাকলেই আমাদের মনে যে প্রশ্নটা সবার আগে আসে যে আমি পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবো কি না বা এডিট অপশান আপনি পাবেন কি না। আপনাদেরকে পরিষ্কার বলে দিই, এখানে আপনারা কিন্তু কোনো এডিট অপশান পাবেন না। ভবিষ্যতে কি নির্দেশ আসবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু আপাতত আপনারা যদি ফর্মটা একবার সাবমিট করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই আর কোনো অপশানকে এডিট করতে পারবেন না। সেই কারণেই আপনাদেরকে বারবার চেক করতে হবে। চেক করার পর এখানে সেভ ড্রাফট এই বাটনে ক্লিক করে তথ্যগুলোকে একের পর এক সেভ করতে হবে। তারপর যদি আপনি চান ফাইনাল সাবমিশনের আগে আবারও কিন্তু আপনার তথ্যগুলি যাচাই করে নিতে পারেন, সেই অপশানটুকু রাখা হয়েছে। অতএব ক্লিয়ারভাবে বলে দিতে চাই, বর্তমানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর এডিট অপশান কিন্তু দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে কি হবে সেই আপডেট এলে আমি জানিয়ে দেব। এরপরে 7 নম্বর যে সমস্যাটা হচ্ছে, আপনারা যখন ফর্মটা ফিল আপ করছেন তখন এখানে এই যে অ্যাসেট অপশানটার আন্ডারে আপনাদেরকে যে তথ্য দিতে হয় সেটা হচ্ছে পারিবারিক যদি আপনার কোনো জমি থেকে থাকে সেটার ডিটেলটা এখানে দিতে হয়। তো যাই হোক, সেই জমির ডিটেলটা দিতে গিয়ে আপনাদের মনে যে প্রশ্নটা আসছে, আপনারা পর্চা দেখে যে তথ্যটা এখানে ইনপুট করবেন সেটা কি আপনি একরে ইনপুট করবেন নাকি শতকে ইনপুট করবেন। অর্থাৎ ধরে নিচ্ছি আপনার চাষযোগ্য জমি অনেকটাই রয়েছে, সমস্ত রেকর্ডগুলো আপনি দেখে নিলেন, দেখে নেওয়ার পর রেকর্ডে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু একরে দেওয়া থাকে। এরপর সেই অনুযায়ী আপনি ভাবছেন আমাকে তো এখানে বলা হয়েছে আরও আর অনুযায়ী বা পর্চা অনুযায়ী আপনাকে এখানে তথ্যটা দিতে। অতএব আপনি চেষ্টা করবেন কি এখানেতে একরে ইনপুট করে দেওয়ার। কিন্তু যদি আমরা রেফারেন্স আকারে নিই, আমরা অফলাইন ফর্মের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো পরিষ্কার বলা হয়েছিল আপনার যা জমি আছে সমস্ত কিছু আপনি যোগ করে নিন শতকেতে, অর্থাৎ টোটাল জমির পরিমাণটা আপনাকে শতকে এন্ট্রি করার জন্য বলা আছে এবং এখানেও ফর্মে ডেসিমেল আকারে কিন্তু আপনাকে বসাতে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যতই পর্চাতে একরে থাকুক এখানের ইনস্ট্রাকশন অনুযায়ী এবং অফলাইন ফর্মের তথ্য অনুযায়ী আপনারা কিন্তু কখনোই জমির পরিমাণটাকে একরে বসাবেন না, সেটাকে ক্যালকুলেট করে নিন বা কনভার্ট করে নিন শতকে, তারপর সেই শতকের অঙ্কটা আপনি জমির জায়গাতে এন্ট্রি করে নিন। এরপরে লাস্ট এবং 8 নম্বর প্রশ্ন যেটা আপনারা অনেকেই জানতে চাইছেন সেটা হলো ফর্মের একদম শেষ দিকে আমরা প্রত্যেকটি সদস্যদের লাস্ট যে তথ্যটা এন্ট্রি করি সেটা হলো গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্ট স্কিমের আন্ডারে
যে সমস্ত তথ্যগুলো দিতে হয় তার মধ্যে থেকে এখানে একটা প্রশ্ন আছে, দেখুন, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আপনাকে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সহায়তা পেয়েছেন, মানে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন কি ভায়া ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এই পদ্ধতির মাধ্যমে। এখন আমাদের সাধারণ মনে এই চিন্তাভাবনাটাই রয়েছে যে আমি সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে গেছি মানেই সেটা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এই পদ্ধতির মাধ্যমে পেয়ে গেছি। কিন্তু এখানে জেনে নিতে হবে আপনাদেরকে যে পিএম কিষাণ এই প্রকল্পের টাকা যদি কেউ পেয়ে থাকেন, শুধু পিএম কিষাণের টাকাটাই ভায়া ডিবিটি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। পিএম কিষাণকে বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে, সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক, ডিবিটির মাধ্যমে দেওয়া হয়নি, সেটা ট্রেজারি মারফত আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তাই এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন, সরকারি প্রকল্পের টাকা মানেই আপনারা ডিবিটি মারফত পেয়ে গেছেন, এটা কিন্তু মোটেও ভাববেন না। স্বাভাবিকভাবেই যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এতদিন টাকা পাচ্ছিলেন, তারা ভাবছেন যে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা ডিবিটি মারফত আসতো। তো আপনাদেরকে বলে দিই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু কোনোভাবেই ডিবিটির মাধ্যমে আসতো না, এটা আসতো ট্রেজারি মারফত আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে এখানে জিনিসটা আবারও ক্লিয়ার করে নিন, এখানে যিনি আবেদন করছেন, আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা এখানে গভর্নমেন্ট যে স্কিমের বেনিফিট সেটা আপনি মনে করলেন যে ভায়া ডিবিটি মারফত আপনার অ্যাকাউন্টে আসছে, তাই আপনি এটাকে ইয়েস করলেন। করার পর কোন স্কিমের টাকা পাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। এরপর ডান পাশে আপনাকে অপশন দেওয়া হচ্ছে যে ওয়ান টু অপ্ট আউট। এই অপ্ট আউট কথাটার মানেটা কি? অপ্ট আউট কথাটার মানেটা হচ্ছে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। আপনি বাম দিকে এখানে কোন প্রকল্পের নাম দিয়েছেন? লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সহায়তা আপনি কি পরিত্যাগ করতে চান? এই কথাটা আপনাকে জানতে চাওয়া হচ্ছে। যদি আপনি পরিত্যাগ করে দিতে চান, বর্তমানে আর নিতে না চান, তাহলে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার এখানে লজিক্যালি যেটা আপনাদেরকে বলতে হয়, আপনারা ভাবছেন এখানে যিনি মহিলা আবেদন করছেন তিনি তো এই অপশান থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে এই অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, মানে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, আপনি সেখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটা টিক করছেন। তখন আপনার মনে প্রশ্ন জাগছে, আমি তো এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছি, তাহলে সেক্ষেত্রে আমি যদি লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে যেটা পাচ্ছি সেটাকে যদি আমি ছেড়ে দিই বা পরিত্যাগ করি, মানে আমি এখানে যদি ইয়েস বাটনে ক্লিক করে দিই, তাহলে অসুবিধা তো কিছু হওয়ার নেই। হ্যাঁ, একদমই ঠিক তাই, যে আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আপনি এখানে যেহেতু অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আবেদন করছেন, এই অপশানটাকে টিক করেছেন, সেক্ষেত্রে আপনি এখানে যদি লক্ষ্মীর ভাণ্ডার অপশানটাকে সিলেক্ট করে আপনি এটাকে যদি অপ্ট আউট করতে চান, মানে এই বাতিল করে দেওয়াটা বা ছেড়ে দেওয়াটাকে যদি হ্যাঁ বলে বিবেচনা করতে চান বা ইয়েস বলে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কিন্তু অটোমেটিক্যালি এই লক্ষ্মীর ভাণ্ডারটা ক্যান্সেল হয়ে গিয়ে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আর যে সমস্ত ব্যক্তিরা এখানে গভর্নমেন্ট স্কিম, আমি এখানে বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই দেখাচ্ছি, কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েই তো সবচেয়ে বেশি চর্চা চলছে। অন্যান্য যে কোনো প্রকল্পের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি সেই সমস্ত, যদি অন্যান্য প্রকল্প মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে বাদ দিয়ে অন্যান্য এখানে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলো যদি আপনি নির্বাচন করেন, তাহলে আপনাকে কিন্তু এই প্রকল্পটা ছেড়ে দেবেন কি দেবেন না সেটা কিন্তু আপনাকে খুব ভাবনা চিন্তা করে করতে হবে। কারণ এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা কনভার্ট হয়ে গেছে অন্নপূর্ণা যোজনাতে, কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পগুলো সেগুলো তো আর অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট হয়নি। তাই এই জায়গাটা আপনাকে ভালো করে তখন নির্বাচন করে নিতে হবে। ধরুন আমি এখানে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম ফর দ্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ এটাকে আমি সিলেক্ট করেছি। এরপর আমি এর সুবিধা তো পাচ্ছি বর্তমানে, তাহলে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছি বলে আমি এই যে স্কিমটা, এই যে প্রকল্পটা, সেটার সুবিধাটা কেন ছেড়ে দেব? তাহলে তখন আমাকে কখনোই ইয়েস করা চলবে না, তখন আমাকে সেক্ষেত্রে নো করতে হবে। কিন্তু যদি আমরা এখানে স্কিমেতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে দিয়ে দিই, দেওয়ার পর যদি আমি এখানে মনে করি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আমি আর নিতে চাইছি না, কারণ ভবিষ্যতে আমি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছি, তাহলে আপনি এখানে ইয়েস করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো মানুষ এখানে লক্ষ্মীর ভাণ্ডার এই অপশানটাকে সিলেক্ট করে নেবার পর নো করেন, তাহলে তারও কিন্তু কোনো অসুবিধা নেই। এর কারণ হচ্ছে একটাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আগামী 90 দিনের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করবেন না, অটোমেটিক্যালি তাদের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনি এখানে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে যদি নো এখন থেকেই করে দেন,
তাহলে এর মধ্যে অসুবিধা কি রয়েছে? এটা তো 90 দিনের মাথায় অটোমেটিক্যালি ক্যান্সেল হয়েই যাবে এবং তখন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা তো পেয়ে যাবেন, কারণ আপনি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং কথাটা লিখেছেন। লাস্ট অফ অল আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো যে আপনারা এখানে যে প্রকল্পের নামই দিন না কেন, বিশেষত যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এখানে সিলেক্ট করেন, আপনি এখানে ইয়েস করুন আর নো করুন, যাই করুন না কেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াতে আপনাদের কোনো ইফেক্ট হবে না, অর্থাৎ কোনো ক্ষতি হবে না। এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই। আর একটা জিনিস আপনাদেরকে লাস্ট অফ অল ক্লিয়ার করে দিই, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, এই জায়গাটা থেকে আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, পিএম কিষাণ প্রকল্প ছাড়া অন্যান্য কোনো প্রকল্পের টাকা ভায়া ডিবিটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায় না। তাই যে সমস্ত ব্যক্তি এই অপশানে গিয়ে, অর্থাৎ স্পেসিফাই স্কিম নেমস অ্যান্ড অপ্ট আউট স্ট্যাটাস, এই জায়গায় গিয়ে আপনারা পিএম কিষাণকে বেছে নিচ্ছেন, তারাই কেবলমাত্র এখানেতে ইয়েস করবেন। পিএম কিষাণকে বাদ দিয়ে আপনি অন্যান্য যে কোনো প্রকল্প যেগুলি রয়েছে সেগুলো যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে কিন্তু আমি বলবো এটা আপনারা ভুল করবেন। ধরে নিচ্ছি আমি এখানে ওল্ড এজ পেনশন ফর ফার্মার দিয়েছি, এর টাকা কিন্তু কখনোই ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকতো না। তাহলে দুটো জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যেহেতু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভায়া ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতো কিনা, ভায়া ডিবিটি এই কথাটার উপর ফোকাস দেওয়া হয়েছে, তাই আপনারা সরকারি প্রকল্পের টাকা পেলেও সেটা তো ডিবিটির মাধ্যমে পাননি, তাহলে আপনি এখানে কেন ইয়েস করবেন? আপনি সিম্পলি এখানে নো করে দেবেন। তাহলে কি হবে, আপনাকে বাকি অপশানগুলো আর দেওয়া হবে না। তাহলে মেনলি এই 8টা সমস্যা যেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম এবং তার সমাধানের উপায়ও আপনাদেরকে বলে দিলাম, আশা করি এই যুক্তিগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং যারা যারা এইসব সমস্যায় পড়ছেন এই ছোটোখাটো প্রশ্নগুলো নিয়ে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানান। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইউটিউব পোস্টে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন। এবং আপনাদেরকে ভিডিও শেষে রিকোয়েস্ট করব, অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।